শুভ সময়। সুপ্রিয় দর্শক, আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ আমরা চ্যানেল আই স্টুডিওতে পেয়েছি তিনজন বিশিষ্ট চিকিৎসককে। আমাদের সাথে উপস্থিত আছেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত জাতীয় অধ্যাপক প্রফেসর ডক্টর এ.কে আজাদ খান। আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা 21শে পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী স্যার, এবং আমাদের সাথে আছেন ডক্টর ফারিয়া আফসানা ম্যাম, যিনি বারডেম হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। প্রথমে আমি ডক্টর এ.কে আজাদ খান স্যারের কাছে জানতে চাইছি, স্যার আমাদের এবারে যে প্রতিপাদ্য বিষয়, এই বিষয়টা নিয়ে যদি একটু বিস্তৃতভাবে বলেন। একটা জিনিস খেয়াল করা দরকার যে ডায়াবেটিস হওয়ার পিছনে কারণটা হলো দুটো সংমিশ্রণ। একটা হলো বংশগত প্রভাব, বৈজ্ঞানিক ভাষায় হলো জেনেটিক ইনফ্লুয়েন্স। তো এখানে কিন্তু জেনেটিক ইনফ্লুয়েন্স যেটা আছে সেটা তো আপনি সম্পূর্ণ আপনার কন্ট্রোলে না, বস্তুতপক্ষে প্র্যাকটিক্যালি তো কন্ট্রোলে না। যেমন বোঝার জন্য বলছি যে কেউ তো আর নিজে পছন্দ করে, বাপ মা পছন্দ করে পৃথিবীতে আসতে পারে না। উল্টোটাও কোনো বাপ মাও নিজে পছন্দ করে সন্তান উৎপাদন করতে পারে না, তাই না? সুতরাং এটা তো অবধারিত। এই একটা সাইড। তো যেটা হলো জেনেটিক ইনফ্লুয়েন্স এবং পারিপার্শ্বিক প্রভাব, এই দুইটা সংমিশ্রণ ডায়াবেটিস হচ্ছে। পারিপার্শ্বিক প্রভাবটা তো অধিকাংশই মানুষের সৃষ্ট। তো সেটাকে আমাদের ম্যানিপুলেট করতে হবে যে যাতে আমরা ডায়াবেটিস প্রতিহত করতে পারি। এবং প্রতিহত করার জন্য এই যে আমাদের জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হয়ে গেছে, অপরিকল্পিত নগরায়নের ফলে মানুষ মুটিয়ে যাচ্ছে, কায়িক পরিশ্রম ভুলে যাচ্ছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েরা তো এখন খেলা মানে হলো কম্পিউটার নিয়ে খেলা। তারা মনে করে যে ফাস্ট ফুড, বার্গার, আরও অন্য রকম ফাস্ট ফুড আছে, সেইগুলোই হলো ভালো খাবার মনে করে তারা। এবং আরও একটা বিষয় আমি জোর দিচ্ছি যে ফাস্ট ফুড মানে খালি বার্গার না, কিন্তু তেলে ভাজা পিঠাও ফাস্ট ফুড। ধরেন আমাদের ছোটোবেলায় তো এটা এরকম রাস্তাঘাটে পাওয়া যেত না। তো এখন রাস্তাঘাটে খালি পাওয়া যায় না, উঠতি বয়সের ছেলেমেয়েরা যাতে এটা ধরে সেই জন্য স্কুল কলেজের পাশেই এর দোকান বেশি। কিন্তু উন্নত বিশ্বে তো সচেতন হয়ে গেছে, তারা এটা মানে পারমিসেবলই না। বাচ্চাদের স্কুলের পাশে ফাস্টফুডের দোকান তো পারমিসেবল না। আমরা একটা জিনিস বলছি যে ফাস্টফুডের গায়ে প্যাকেটে খাদ্য ভ্যালুগুলো লিখে দিলে তাহলে হয়তো মানুষ সচেতন হতো। এটা আইনের মধ্যে আনা উচিত যে ফাস্টফুডের প্যাকেটে খাদ্যের ভ্যালুটা লিখে দেওয়া। এবং যে সমস্ত প্রোগ্রামের কথা আমরা সরকারকে বলেছি সেগুলোতে কিন্তু সরকার আর্থিক সোর্স নাই, এটা হলো পলিটিক্যাল উইল। এবার আমি ডক্টর ফারিয়া আফসানা ম্যাডামকে জানতে চাচ্ছি। ম্যাম, 2001 সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে বিশ্বব্যাপী। আপনার কাছে ডায়াবেটিসের লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে যদি একটু বলেন। এটা জানা আসলে সবার জন্যই খুব জরুরি। প্রথমে কিছু ঝুঁকির কথা বলবো যেগুলি আমাদের জন্য খুব মডিফাই করতে পারি না। আমরা স্যারের কাছ থেকে শুনছিলাম যে ফ্যামিলি হিস্ট্রি, যার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তারও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি, এবং যদিও যে কোনো বয়সেই ডায়াবেটিস হতে পারে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকিটা বাড়ে। এছাড়া কিছু ফ্যাক্টর আছে যেগুলি আমরা ঝুঁকির কারণ, যেগুলি আমরা মডিফাই করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে ওজন আধিক্য বা ওজন বেড়ে যাওয়া, এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা শুয়ে বসে থাকা, এর কারণেই কিন্তু ওজন বাড়ছে। এবং আজকাল আমরা বাচ্চা থেকে শুরু করে তরুণ প্রজন্মের মধ্যে খুবই দেখছি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে যাচ্ছে, এক্সারসাইজ, খেলাধুলার জায়গা কমে যাচ্ছে, সুতরাং তাতে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। এছাড়াও কিছু হরমোনজনিত সমস্যা, ওই রোগগুলির সাথেও ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে। এছাড়া উচ্চ রক্তচাপ বা রক্তের কোলেস্টেরল বা চর্বির মাত্রা বেশি থাকলেও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। সুতরাং এই ঝুঁকিগুলি যদি জেনে নেই আমরা, তাহলে সবার মধ্যে যদি একটা অ্যাওয়ারনেস থাকে যে এইসব ঝুঁকি আমরা কিভাবে প্রতিরোধ করতে পারবো, তাহলেই কিন্তু ডায়াবেটিসের প্রতিরোধ করা সম্ভব। ম্যাডাম, এই প্রসঙ্গে আরেকটু জানতে চাইছি যে ডায়াবেটিসের লক্ষণগুলো কি? শুরুতে আমরা কি করে বুঝতে পারবো যে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত? এটা যদি ডায়াবেটিসের কিছু স্পেসিফিক লক্ষণ আছে যে ওগুলো থাকলেই আমরা মনে করি যে ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করে দেখি। তার মধ্যে যেমন ক্ষুধা বেশি লাগা, ঘন ঘন প্রস্রাব পাওয়া, ঘন ঘন পানি পিপাসা
লাগা, ওজন কমে যাওয়া এবং দুর্বল লাগা। সাধারণভাবে এই 5টাকেই ডায়াবেটিসের লক্ষণ বলা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে বা চোখে কোনো কারণে কম দেখছে, ডাক্তারের কাছে গেল, উনি বলছেন ডায়াবেটিসের জন্য যে চোখের রেটিনোপ্যাথি বা ক্ষতি হয় সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তখন ডায়াবেটিস পরীক্ষা করে দেখা গেল যে ওনার ডায়াবেটিস আছে। যাদের কোনো লক্ষণ নাই এরকমও কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি যে জাস্ট দেখার জন্য স্ক্রিনিং করতে গিয়েছেন, তখন দেখা গেল ডায়াবেটিস আছে। সুতরাং লক্ষণ না থাকলেই যে ডায়াবেটিস থাকবে না তাই কিন্তু নয়। সেই জন্যই একটা নির্দিষ্ট সময় পর পর সবারই আসলে ডায়াবেটিস স্ক্রিনিং করে নেওয়া উচিত। এবার ডক্টর অরূপ রতন স্যারের কাছে জানতে চাইছি, স্যার ডায়াবেটিসের সাথে আপনি জানেন যে একজন ডেন্টিস্ট হিসেবে মুখের এবং দাঁতের রোগগুলো জড়িত। এই ডায়াবেটিস এবং মুখের এবং দাঁতের জটিলতা কতটা বাড়াতে পারে? আসলে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে যে 5টা জটিলতা হয় সাধারণত বিজ্ঞানীরা বলছেন, সেই সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন আরেকটি জটিলতার কথা সাম্প্রতিককালে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মাড়ির রোগ, যেটাকে বলা হয় 6th কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। আমাদের মাড়িতে যে প্রদাহগুলো হয়, মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, মাড়িতে পুঁজ হয়, ইনফেকশন হয় এবং অকালে একটি দাঁত হারাতে হয়, এগুলো মূল কিন্তু হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ থেকে হয়। তো যাদের, আমাদের অনেক রোগী আসে আমাদের কাছে, মানে তার হিস্ট্রি থেকে আমরা জানতে পারি যে ডায়াবেটিস, তিনি বলেন যে ডায়াবেটিস নাই, কিন্তু তার মাড়ির লক্ষণগুলো দেখে আমাদের অনেক সময় সন্দেহ হয় যে তিনি বলছেন নাই, কিন্তু আমরা তো তার দাঁতের চিকিৎসার আগে তার ডায়াবেটিসটা পরীক্ষা করতে দিই এবং অবধারিতভাবে দেখা যায় যে তার ডায়াবেটিস আছে, কিন্তু তিনি জানেন না। এরভাবে বিশ্বের প্রায় অধিকাংশ লোক যারা এখন বর্তমানে ডায়াবেটিস আছে কিন্তু জানেই না যে তাদের ডায়াবেটিস আছে। তো এইভাবে যখন চিকিৎসার জন্য আসেন বা জটিলতা নিয়ে আসেন, তখন কিন্তু দেখা যায় যে তার ডায়াবেটিস। তো আমরা ডেন্টিস্টরা একটা সুযোগ থাকে যে অনেক রোগীকে আমরা নির্ণয় করে দিতে পারি বা ডায়াগনোস করে দিতে পারি যে তার ডায়াবেটিস আছে। তো এইটা যে কোনো একজন ডেন্টিস্ট তার এই চেয়ার সাইডে বসেই সেটা পরীক্ষা করতে পারেন এবং তাকে রোগীকে পরীক্ষার জন্য রক্ত পরীক্ষার জন্য রক্ত শর্করা কত পরিমাণ আছে সেটা পাঠালেই সেটা বোঝা যায়। তখন আমরা যেটা করি, আমরা তখন তার ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে তাকে পাঠিয়ে দিই। তার ডায়াবেটিসটা আগে ম্যানেজমেন্ট যদি না হয়, নিয়ন্ত্রণ না হয়, তাহলে কিন্তু মুখের চিকিৎসা করা যায় না। এটা একটা। আরেকটা হচ্ছে যাদের ডায়াবেটিস থাকে এবং ধূমপান করেন বা তামাক পাতা, জর্দা, গুল, দোক্তা, খৈনি, সাদা পাতা ব্যবহার করেন, তাদের দেখা যায় যে কিডনি ফেলিওর কথা বলেন, হার্ট ফেলিওর কথা বলেন, ব্রেন স্ট্রোকের কথা বলেন, আর্থ্রোস্ক্লেরোসিসের কথা বলেন, পায়ের পচনশীল রোগ, গ্যাংগ্রিনের কথা বলেন, রেটিনোপ্যাথি বলেন, সেই জটিলতাগুলো তাদের আরও তাড়াতাড়ি হয়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি 5 গুণ বাড়ে না, 25 গুণ বেড়ে যায়। তো এই যে জিনিসগুলা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোনো ধরনের সার্জিক্যাল ইন্টারভেনশন বা কোনো শল্য চিকিৎসা বা সার্জারি যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু তিনি যদি ধূমপায়ী হন, ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু অপারেশনের পরে তার রোগটা সহজে সারবে না, বিকজ ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে নাই। ডায়াবেটিস রোগীদের জানতে হবে যে তার ডায়াবেটিস হয়তো নিয়ন্ত্রণ ঠিকই করছেন, নিয়মিত ব্যায়াম করছেন, ইনসুলিন নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন অথবা খাদ্য নিয়ন্ত্রণ করছেন, কিন্তু তারপরেও তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই কেন? এটা হচ্ছে মুখটা তাদের হাঁ করে দেখতে হবে যে মুখের মধ্যে কোনো প্রদাহ আছে কিনা, মুখে কোনো ইনফেকশন আছে কিনা, পেরিওডন্টাল ডিজিজ আছে কিনা, মুখে ঘা আছে কিনা, সেটা থাকলে সেটার চিকিৎসা। আরেকটা হচ্ছে তামাক, জর্দা, গুল বা ধূমপান তার অভ্যাস আছে কিনা, সেগুলো যদি থাকে তাহলে কিন্তু তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না। তো এইসব বিষয় কিন্তু একজন ডেন্টাল সার্জন ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করতে পারেন এবং তাকে শনাক্ত করে দিতে পারেন, তেমনি তাকে ধূমপান বা তামাকটা ছাড়াতেও তাকে উৎসাহিত করতে পারেন। আবার আমি ডক্টর এ.কে আজাদ খান স্যারের কাছে আসতে চাচ্ছি। স্যার, 2003 সালে পুরো পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল 19 কোটি। এটি ভাবা হচ্ছে যে 2030 সাল নাগাদ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে একটা ভয়াবহ একটা মহামারীর দিকে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির কার্যক্রম সম্পর্কে যদি এই ব্যাপারে কিছু বলেন। না, মহামারী হয়ে যাবে না, মহামারী তো আছে এখন। বাংলাদেশ ডায়াবেটিস সমিতি পৃথিবীর বৃহত্তম ডায়াবেটিস সমিতি এবং আমাদের কার্যক্রম সমগ্র দেশব্যাপী, এটা খালি ঢাকাতে না, দেশব্যাপী। তো সুতরাং আমরা যে ফাউন্ডিং ফাদার যাকে বলা হয়, যারা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যখন করে 56 সালে, তারা মটো নিয়েছিল যে কোনো ডায়াবেটিক বিনা চিকিৎসায়, বিনা কর্মসংস্থানে অনাহারে মারা যাবে না। সুতরাং সব ডায়াবেটিককে চিকিৎসার আওতায় আনার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে, যে
সব ডায়াবেটিকের যাতে চিকিৎসা আওতায় আসে। এত চেষ্টা সত্ত্বেও এখন অর্ধেকের বেশি চিকিৎসা আওতায় এসছে। হয়তো বলা যায় যারা কমপ্লিকেটেড, যারা সিভিয়ার তারা বেশি আসছে, যারা এসিমপ্টোম্যাটিক তারা কম আসছে, তা ঠিক, কিন্তু তাদেরও আনার চেষ্টা আমরা করছি সমস্ত দেশব্যাপী। এবং যে প্রিভেনশন, প্রতিরোধ যে জিনিসটা, এটা এখন ডায়াবেটিস সমিতির কোর প্রোগ্রাম। তো সেই জন্য আমাদেরও বের করতে হবে কিভাবে বললে লোকেরা শুনবে। তো আমি মনে করি বাংলাদেশে একটা প্রিভেনশনের উপরে খুব জোর দেওয়া হচ্ছে, তাহলেও যথেষ্ট নয়। আমরা যেহেতু মহামারী, এটা থেকে প্রতিরোধ করতে গেলে আমাদের একটা গণজ্বর সৃষ্টি করতে হবে, এবং তার জন্য আপনাদের সাহায্য দরকার। এই যে আপনার মিডিয়া, প্রিন্ট মিডিয়া, মানে ইলেকট্রনিক মিডিয়া, তাদের সাহায্য দরকার। আমি ফারিয়া আফসানা ম্যাডামের কাছে আরও একবার আসবো। ম্যাম, ডায়াবেটিস ভীতিটা আমাদের মধ্যে অনেকেরই কাজ করে, এই ব্যাপারে আমরা কিভাবে নিজেরা সচেতন হতে পারি? অবশ্যই ডায়াবেটিস বিষয়ে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যার ডায়াবেটিস এখনো ধরা পড়ে নাই তার ঝুঁকি হ্রাস করতে হবে, যে যেন ডায়াবেটিস হওয়ার মতো ঝুঁকিগুলি তার না থাকে। যেমন ওজন যেন স্বাভাবিক থাকেন, একটা নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়ামের মধ্যে থাকেন, অতিরিক্ত অনিয়ন্ত্রিত খাবার দাবার গ্রহণ না করেন। হ্যাঁ, আর এতটুকু যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেকভাবেই সুস্থ থাকা সম্ভব। এক্সারসাইজ বা খেলাধুলার কথা যেটা বলা হয়, এটা ডায়াবেটিক নন ডায়াবেটিক সবার জন্যই কিন্তু এটা মেনে চলা খুবই জরুরি। সুতরাং এই নিয়মগুলি মেনে চলতে পারলে কিন্তু আসলে ডায়াবেটিস নিয়েই সুস্থ থাকা সম্ভব। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, এই প্রসঙ্গে আরেকটু জানতে চাইছি, যারা ইনসুলিন গ্রহণ করেন ডায়াবেটিসের কারণে, তাদের মধ্যেও এক ধরনের ভীতি দেখা যায় যে ইনসুলিন নিয়ে ফেললাম, হয়তো আমি একেবারে চিরন্তন একটা এই পর্যায়টা আমাকে মেনটেন করতেই হবে এবং আমি সম্ভবত আমার সুস্থতার আর কোনো সম্ভাবনা নেই। তো এই ব্যাপারে যদি একটু মানে পেশেন্টদেরকে একটু খুবই মানে জরুরি বলবো আমি এই কারণে, কারণ রোগীদের কিন্তু প্রথম এইটাই ভীতি থাকে আমার কি ইনসুলিন নিতে হবে নাকি, এবং অনেক ক্ষেত্রেই একটা ভুল ধারণা আছে যে ইনসুলিনই শেষ চিকিৎসা, এরপরে আর কিছু করার থাকবে না। কিন্তু যদি আমরা একটু অন্যভাবে দেখি, যদি ডায়াবেটিস রোগটা কি, এটা একটা হরমোনের অভাব বা অকার্যকারিতা, সেই হরমোনটা হচ্ছে ইনসুলিন। সুতরাং আমরা যখন বাইরে থেকে মুখে খাবার ওষুধ দিচ্ছি, তখন একটা ওষুধ দিচ্ছি যেটা দিয়ে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আর যখন ইনসুলিন দেওয়া হচ্ছে, ইনসুলিনটা হচ্ছে একটা হরমোন রিপ্লেসমেন্ট। হরমোনজনিত কোনো কারণে যখন অসুখটা হচ্ছে, সেই হরমোনকে রিপ্লেস করছি আমরা একটা হরমোন দিয়ে। সুতরাং যেহেতু এটা একটা হরমোনজনিত রোগ, হরমোন দিয়েই তার চিকিৎসা করা হচ্ছে। সুতরাং এটা কিন্তু খুব ভীতিকর কিছু না। নেক্সট যেটা নিয়ে সবচেয়ে ভীতি, সেটা হচ্ছে প্রিক বা ইনজেকশন নিতে হবে, এটাই ভয়। আমরা রোগীদেরকে এভাবে আসলে বলে থাকি যে ডায়াবেটিস যখন ধরা পড়েছে, ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রাখাটাই আপনার জন্য বেশি দরকার। সেটা কি ওষুধ লাগছে বা কতটুকু ওষুধ লাগছে, এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা টার্গেট অ্যাচিভ করতে পারছি কিনা। সেক্ষেত্রে যদি কারো ইনসুলিন প্রয়োজন হয়, তাহলে ইনসুলিনের মাধ্যমেই চিকিৎসা করতে হবে। স্যার, আপনি মানুষের প্রধান হিসেবে কাজ করছেন দীর্ঘদিন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ব্যাপারে। তো ডায়াবেটিসের সাথে আপনি বলেছেন মুখ ও দাঁতের রোগ জড়িত এবং সবগুলো একসাথে এক ধরনের কমপ্লিকেশন তৈরি করে। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এ ব্যাপারে ডায়াবেটিস নিয়ে আর কি সচেতনতা তৈরি করতে পারি আমরা? আমি বলতে চাচ্ছি যারা তরুণ এবং যুবক সমাজ, যেহেতু ডায়াবেটিস এখন টাইপ 2 ডায়াবেটিসটা সবার মধ্যে ছড়িয়ে পড়েছে, শিশু কিশোররাও অনেক সময় আক্রান্ত হচ্ছে। যারা তরুণ বয়সে ধূমপান শুরু করে, জি, তাদের মধ্যে প্রায় 30 থেকে 40% তারা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায় পরবর্তীতে। সুতরাং ধূমপানটাও কিন্তু ডায়াবেটিসের একটা কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমি আজকে এই অনুষ্ঠানে, আমি যারা তরুণরা আজকে দর্শক অনুষ্ঠান শুনছেন বা সকলের জন্য আমি বলবো যে তামাকটা এমন একটি বিষাক্ত পদার্থ, যেটা আমাদের পায়ের মাথার চুল থেকে পায়ের নখ এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটাকে ক্ষতিগ্রস্ত করে না। ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তামাকের বিরাট একটা ভূমিকা রয়েছে, এবং সেখানে আমাদের তরুণরা যদি কম বয়সে ধূমপান শুরু করে, তারা ডায়াবেটিস আক্রান্ত হতে পারে, তাদের ফ্যামিলি থাকুক আর না থাকুক, বা তারা মুটিয়ে যাক বা না যাক। তো ধূমপানটা একটা কারণ হতে পারে। সুতরাং তাদেরকে আজকের এই বিশ্ব ডায়াবেটিস দিবসে এটাই আমার অনুরোধ থাকবে সবার কাছে, যে তামাকটা আমাদের অবশ্যই বর্জন করতে হবে। বিশেষ করে মহিলারা অনেক ক্ষেত্রে যে জর্দাগুল ব্যবহার করেন, সেগুলো ক্ষেত্রে দেখা গেছে গবেষণায় যে যারা ডায়াবেটিস আছে, তারা যদি জর্দাগুল তামাক ব্যবহার করেন, তাদের কিন্তু মুখের এক ধরনের ঘা হয় এবং পরবর্তীতে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। তো আমরা প্রত্যেকটা ডায়াবেটিক রোগী যারা বারডেম হাসপাতালে আসেন, তাদেরকে আমরা একটা ডায়াবেটিক গাইড বই হাতে দিই। প্রথম যখন তাদের ডায়াবেটিস শনাক্ত হয়, সেখানে আমরা পায়ের যত্ন সম্পর্কে,
চোখের যত্ন সম্পর্কে এবং তাদের খাদ্য নিয়ন্ত্রণ চার্টও একটা দেওয়া হয়, সেটাতে মুখের স্বাস্থ্য যত্ন সম্পর্কে আমরা কিন্তু সন্নিবিষ্ট করেছি। কারণ মুখের যত্নটা ডায়াবেটিক রোগীদের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন এবং আমরা প্রতিটা ডায়াবেটিক রোগী বলি যে বছরে যেমন প্রত্যেককে একবার ডেন্টাল চেক আপ করতে হয় সাধারণ রোগীদের, কিন্তু ডায়াবেটিস রোগীদের বছরে 2 বার ডেন্টাল সার্জনের কাছে গিয়ে মুখ ও দাঁত পরীক্ষা করানো উচিত। তাই আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা যদি জীবন ব্যবস্থা একটা পরিবর্তন করি, আমরা সবসময় বলি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা প্রতিরোধের জীবন ব্যবস্থা পরিবর্তন দরকার, যেটা বলে ইংরেজিতে যে লাইফস্টাইল মডিফিকেশন। তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে একটা হচ্ছে যে খাদ্য নিয়ন্ত্রণ এবং এই যে ফাস্ট ফুডের কথা, সেটা কিন্তু আমরা বর্জন করতে বলি। যে এখন যে সব জায়গায় পাওয়া যাচ্ছে ফাস্ট ফুড, অনলাইনে বসেও ছেলেমেয়েরা এখন অর্ডার দিচ্ছে, বাবা মারা সেটা এনকারেজ করছেন। তো তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনাদের সন্তানদেরকে এই ফাস্ট ফুডে অভ্যস্ত করাবেন না, বরং আপনারা ঘরে তৈরি জিনিস যেটা সেগুলাকে উৎসাহিত করবেন এবং তারা যাতে তামাক ধূমপান শুরু করতে না পারে সেই জন্য তাদেরকেও প্রথম থেকে সতর্ক করবেন, সচেতন করবেন। কারণ দেখা যায় যে অনেক সময় যে বয়স্করা বা পিতামাতার বা শিক্ষকরা যদি ধূমপান করেন তাহলে সেইটা দেখেও কিন্তু সন্তানরা শিখে। সুতরাং আমাদের উদ্দেশ্য হবে যে আমাদের সকলকে সচেতন করতে হবে এবং সেটা বর্জন করে তাদের সামনে একটা উদাহরণ সৃষ্টি করতে হবে যে আমরা বর্জন করেছি তামাক, তোমরাও এটা শুরু করবে না। তাহলে আমরা তরুণদেরকে যে আশঙ্কা রয়েছে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি, সেগুলো থেকে আমরা রক্ষা করতে পারবো। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে আদিবাসী শ্রেণী, বিশেষ করে মহিলা যাদের কথা বলছিলেন, অনেকেই তামাক গ্রহীতা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য কি করা যেতে পারে, তাদেরকে উদ্বুদ্ধ করা যায়? তাদেরকে অ্যাওয়ারনেসের জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছি এবং আমাদের যে সংস্থা রয়েছে এবং আমাদের কর্মীরাও কিন্তু বিভিন্ন সময় যাচ্ছে এইসব পেরিফেরিতে সচেতনমূলক কার্যক্রমগুলো কিন্তু আমরা নিচ্ছি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে তামাক নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কিন্তু একটা তামাক কেন্দ্রের সেল রয়েছে, তাদের মাধ্যমেও সচেতনমূলক অনুষ্ঠানগুলো প্রচার করা হচ্ছে, লিফলেট পোস্টার বিতরণ করা হচ্ছে, বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম বানানো হচ্ছে, সেগুলো তাদের কাছে পৌঁছানো হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন অঞ্চল ভিত্তিক আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন যে প্রশাসকগুলো রয়েছে তাদের মাধ্যমে কিন্তু সচেতনতার কার্যক্রমগুলো তাদের কাছে আমরা লিফলেট পোস্টার দিয়ে আসছি, যাতে করে তারা সেসব পেরিফেরিতে গিয়ে সেসব সচেতনমূলক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এবার ডক্টর আজাদ স্যারের কাছে আরেকবার আসতে চাচ্ছি। স্যার, বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে কিভাবে আরও সচেতনতা তৈরি করতে পারে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে? এখন আমাদের যে নেটওয়ার্ক আছে জি সেটা তো সমস্ত দেশব্যাপী। জি এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা তো থানা লেভেল পর্যন্ত তো আছেই, জি তারপরেও আমরা যে ইলেকট্রনিক সিস্টেম করে দেশে অন্তত 400 সেন্টার করার উদ্যোগ নিচ্ছি সরকার সহায়তায়, যে বলছি কম্প্রিহেন্সিভ ডিজিটাল কেয়ার, যাতে সত্যিকার অর্থে সেবাটা একদম মানুষের দৌড় করে নিয়ে যাওয়া যায়। এবং বর্তমানে টেকনোলজিটা এমন পর্যায়ে এসে গেছে যে এটা একেবারে সম্ভব। কারণ আমাদের মতো দেশে হেলথ কেয়ারকে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার একটা প্রতিবন্ধকতা হলো যে গ্রাম পর্যায়ে স্পেশালিস্ট নিয়ে যাওয়ার ডিফিকাল্ট। জি যে এখন বর্তমান যে গ্যাজেট পাওয়া যায়, জি যে ইন্টারনেট সিস্টেম হয়েছে, সব ধরনের। তার ফলে স্পেশালিস্টকে ওখানে না যেয়েও সে এই সেবাটা দিতে পারবে। বুঝলেন, এমনকি অনেক বাংলাদেশি আছে যারা আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডাতে কাজ করে এবং তারা উৎসাহ দেখাচ্ছে যে তারা এই কেয়ারটা দিতে উৎসাহী। কারণ প্রত্যেকেরই তো একটা রুটের প্রতি টান থাকে, তো জি জি মনের মধ্যে তো একটা থাকে যে এই দেশেই বড় হইলাম, এখানে গ্রাজুয়েশন করলাম, কিন্তু এই দেশের জন্য কিছু করতে পারলাম না। তো এই অপরচুনিটি সৃষ্টি হয়েছে এখন। তো এটা আমরা খুব চেষ্টা করছি এইভাবে যাতে সেবাটাকে একেবারে মানুষের রিমোট কর্নারে নিয়ে যাওয়া যায়। কারণ ডায়াবেটিসের মটো তো শুরুতেই বলেছি যে এখন ডায়াবেটিক রোগী গরিব হলেও বিনা চিকিৎসায়, বিনা অনাহারে বা বিনা কর্মসংস্থানে মৃত্যুবরণ করবে না। আমি ডক্টর ফারিয়া আফসানা ম্যাডামকে একটু শেষবারের মতো জানতে চাচ্ছি। ম্যাম, ডায়াবেটিস তো এখন প্রতিরোধযোগ্য, তো এই প্রতিরোধের বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন শেষ একবার।
প্রতিরোধ সম্বন্ধে বলতে গেলে আসলে প্রথমেই বলতে হবে যে প্রতিরোধের কতগুলি ধাপ আছে। যে প্রাথমিক যে ধাপ আছে, আমরা ডায়াবেটিস হতেই দিব না, সুতরাং আমাদের সেই লক্ষ্যে স্যারও বলেছেন, ডায়াবেটিস সমিতিরও অনেক প্রজেক্ট আছে যেগুলোতে আমরা ডায়াবেটিস প্রতিরোধ নিয়ে কাজ করছি। সেখানে যেমন যাদের গর্ভকালীন ডায়াবেটিস ছিল, যে মহিলাদের, তাদের যেন ভবিষ্যতে ডায়াবেটিস না হয়, এটা একটা কাজ। আবার যাদের ঝুঁকি আছে কিন্তু এখনও ডায়াবেটিস হয় নাই, তাদেরকে প্রতিরোধের জন্য বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আনা। যাদের যে বাচ্চারা ওজন বেড়ে যাচ্ছে, তাদেরকে ওজন নিয়ন্ত্রণ করে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমানো। এই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা একটু নজর দিই, তাহলে প্রাথমিকভাবেই আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি। এছাড়াও একটা গ্রুপ আছে যাদের প্রি ডায়াবেটিস আছে, একদম স্বাভাবিক না, আবার পুরোপুরি ডায়াবেটিসও না, এরাও কিন্তু একটা গুড ক্যান্ডিডেট যাদেরকে আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি। সুতরাং তাদের এই গ্রুপটাকে যদি আমরা একটু অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশেই আমরা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবো। নেক্সট ধাপে হচ্ছে, দ্বিতীয় ধাপে প্রতিরোধ, যে ডায়াবেটিস যাদের হয়ে গেছে তাদেরকে আমরা জটিলতাগুলো হতে দিব না আর কি। সুতরাং সুনিয়ন্ত্রিত ডায়াবেটিস, সেটা অবশ্যই খাদ্য নিয়ন্ত্রণ এবং নিয়মিত ওষুধ সেবন, নিয়মিত ফলো আপ, এর মাধ্যমে কিন্তু ডায়াবেটিসটা যদি সুনিয়ন্ত্রিত রাখা যায়, তাহলে কিন্তু ডায়াবেটিস জনিত জটিলতাগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। আর যাদের ডায়াবেটিস জটিলতা হয়ে গেছে, তাদেরও কিন্তু খুব হতাশ হওয়ার কিছু নাই, তাদের জন্যও প্রতিরোধ আছে, যেন ডায়াবেটিস জনিত জটিলতা হয়ে যাওয়ার পরেও তার যেন টার্গেট অর্গান ড্যামেজ যেটা বলি বা অঙ্গহানি না হয়। যেমন চোখের রেটিনোপ্যাথি বা ডায়াবেটিস জনিত ক্ষত হয়েছে, যেন ডায়াবেটিসের জন্য অন্ধত্ব না হয়। ডায়াবেটিস জনিত কিডনির সমস্যা হয়েছে, কিন্তু ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট যেন না লাগে, সেই জন্যও কিন্তু আসলে ডায়াবেটিসটা সুনিয়ন্ত্রিত রাখলে আমরা ডায়াবেটিস জনিত এই কমপ্লিকেশনগুলি প্রতিরোধ করতে পারি। অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য আমাদের তিনজন সম্মানিত অতিথিকে। সুপ্রিয় দর্শক, উন্নত বিশ্বে ডায়াবেটিসকে মানুষের মৃত্যুর চতুর্থ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং ডায়াবেটিস রোগ এবং তার প্রতিকার সম্পর্কে আমরা জানব এবং নিজেরা সচেতন হয়ে একটা সুস্থ, সুন্দর, নিরোগ পৃথিবী গড়ে তোলার জন্য এগিয়ে আসব। আসুন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ডায়াবেটিস মুক্ত জীবনযাপন করি। ধন্যবাদ সকলকে।